হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিডি স্যার ডায়েরি। আজকে আমরা সন্ত্রাসের রাজত্বের ওপরে কিছু জানবো। ফরাসি বিপ্লবের পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য রাখি, 1789 সালে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়কালে যখন ষোড়শ লুইকে টুইলারিস প্রাসাদ থেকে টেনে হিচড়ে নামা হচ্ছে, তাকে পরবর্তীকালে গিলোটিনে হত্যা করা হচ্ছে। তারপরে একটা নতুন শাসন ব্যবস্থা চালু করা হচ্ছে যাতে এই শাসন ব্যবস্থা দীর্ঘায়িত হয়। কেননা আমরা দেখি যে ষোড়শ লুই বা তার পূর্ববর্তী চতুর্দশ পঞ্চদশ বা পূর্ববর্তী 175 বছর ধরে আমরা দেখছি যে কোনো জাতীয় সম্মেলন ডাকা হয়নি, জাতীয় অধিবেশন ডাকা হয়নি, বা এরকম একটা নানা রকম বিষয় আমরা জানি। এটা হচ্ছে ফরাসি বিপ্লবের কারণ। ফরাসি বিপ্লব হলো এবং সেই সময়কালে একটা একটা শাসন ব্যবস্থা, একটা রাজত্ব শুরু হচ্ছে, সেটা হলো সন্ত্রাসের রাজত্ব। আর এই সন্ত্রাসের রাজত্বের যে মধ্যমণি ছিল, যে পরিচালিত করেছিল, তিনি হলেন রোবসপিয়ার। ওকে। আর এখানে একটা যে ছবি রয়েছে, ছবিটা দেখলেই বুঝতে পারছো একটা একটা সিনেমা থেকে নেওয়া হয়েছে। এটা হলিউড সিনেমা। আহ এটা জনি ডিপের সিনেমা। এটা খুব ফেমাস সিনেমা, খুবই বিখ্যাত সিনেমা। হ্যাঁ, ক্যারিবিয়ান জানো সবাই হয়তো। অনেকগুলো সিরিজ রয়েছে। তা এখানে এই জনি ডিপকে এই গিলোটিনে হত্যা করা হচ্ছে। এটা এটা হচ্ছে গিলোটিন, একটা যন্ত্র। মানে এটা এটা এখানে মানুষকে নারকীয়ভাবে হত্যা করা হতো। আমরা গিলোটিন সম্পর্কে আবার আসছি। কারণ হচ্ছে আমরা কম বেশি জানি, মানে রেজিন অফ টেরর বা সন্ত্রাসী রাজত্ব সম্পর্কে আমরা কম বেশি জানি সবাই, অনেস্টলি। কিন্তু এই গিলোটিন সম্পর্কে আমরা হয়তো এতটা অবগত নই। এই গিলোটিন সম্পর্কে যদি জানার চেষ্টা করি, গিলোটিনকে প্রথমে কিন্তু গিলোটিন শব্দ বলা হতো না। এটা একজন ব্যক্তির নামই পরবর্তীকালে আর কি। যদি আমরা 1700 যখন ফরাসি বিপ্লব হলো, তখন সেই সময়কালে আহ, যে গিলোটিন, ডক্টর গিলোটিন ছিলেন, তার পুরো নাম হলো জোসেফ ইগনেস গিলোটিন। ঠিক আছে। এই গিলোটিন আম, রাজাকে বলেছিল যে যারা খুবই রাজা বলতে ষোড়শ লুইকে যখন বলেছিল যে যারা খুবই অপরাধ প্রবণ করবে, বড় অপরাধ করবে, তাকে এরকম একটা যন্ত্রের যাতে হত্যা করা হয় আর তাকে শাস্তি দেওয়া হয়, এটা সাজেস্ট করেছিল আর কি। পরবর্তীকালে ওনার নামেই নামটা হয়ে যায় গিলোটিন। ওকে। এই গিলোটিন যন্ত্রটাকে এক সময় এমনকি আহ বিধবা নামেও ডাকা হতো, বিধবা, দা উইডো। বুঝতে পারলে, মানে এমন একটা যন্ত্র হয়ে গেছিল আর কি। কিন্তু গিলোটিন তো নামটা পরে হচ্ছে। প্রথমে এর নামটা ছিল লুইসেন্ট, লুইসেন্ট বা লুইসন। এই নামটা, এই মেশিনটার নাম ছিল। পরবর্তীকালে এর নাম হয় লা গিলোটিন, মানে ওই ডক্টরের নামে হয়। আর এটা হচ্ছে তোমার এই ফরাসি বিপ্লবের সময়কালে। মানে ফরাসি বিপ্লব বলতে এটা হচ্ছে 1792 সময়কালে, এই সময়কালটাতে এই যন্ত্রটার নামকরণ হয়েছিল। ওকে। তো এবার চলে আসি এই যন্ত্রটা, যে এই গিলোটিন যন্ত্রটা একটু যদি আমরা দেখি, দেখলেই বুঝতে পারবো যে যন্ত্রটা এই সামনে একটা ব্লেড রয়েছে, এখানে একটা ব্লেড রয়েছে। ওকে। তারপরে দুটো দণ্ডায়মান রয়েছে, যদি দেখা যায় মানে এখানে এই জায়গাটাতে, মানে এখানে গলাটা নিয়ে আসা হয়। ঠিক আছে। ওপর থেকে এটা যখন পড়ে আসবে, নিচের দিকে নামবে, নামলে গলাটা কেটে এই দুটো ঝুড়ি আছে, এই ঝুড়িতে পড়ে যাবে। আর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। এই নৃশংস এবং নারকীয়, বা মানে এর থেকে খারাপ কিছু হয় না আর কি। যদি একটু লক্ষ্য করি, মাথা নিচে একটা ঝুড়ি বা অন্য আধারের ভিতরে পড়ে যাবে আর কি। সে লাইনটা দেখলে বুঝতে পারবে। এবং এই যন্ত্রটার মধ্যে, মানে এই যন্ত্রটিতে প্রায় অনেক সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছিল। এমনকি সমকালীন সময়কালে রাজা ষোড়শ লুই, যাকে বলেছিলাম টুইলারিস প্রাসাদ থেকে নিয়ে এসে তাকে হত্যা করা হলো। তো এই ষোড়শ লুই এবং তার যে আহ, স্ত্রী মেরি অ্যাসাইনেট, তাকেও হত্যা করেছিল। তার সাথে সাথে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তার পরিসংখ্যান আমি দেবো পরে পরে। এবং এই গিলোটিন ফরাসি বিপ্লবের সময়কালে চলেছিল, বা এর বিশাল একটা খ্যাতি ছিল, মানে এর কাজকর্ম। মানে এটা কন্টিনিউ। আমরা পরবর্তী সময়ে ভারত স্বাধীন হলো, তারপরেও, মানে ভারত বলতে ভারতের কথা বলছি, ভারতে এটা হয়নি। কিন্তু সেই কন্টেম্পোরারি সময়কালে দেখছি যে ভারত স্বাধীন হচ্ছে 47-এ, 1947-এ।
এরকম সময়কালেও আমরা ফ্রান্সে কিছু মানুষকে দেখবো যারা এই গিলোটিনে হত্যা হচ্ছে। দেখো এখানে একটা পরিসংখ্যান দেওয়া আছে যে 1960 থেকে 70-এর দশকে এই গিলোটিনে হত্যা হ্রাস পাচ্ছে। আবার একটা পরিসংখ্যান বলছে যে 1965 থেকে 1977 সালের মধ্যে দেখা যাচ্ছে যে 8টি মৃত্যুদণ্ড এরকমই হয়েছিল গিলোটিনে আর কি। এবং পরবর্তীকালে ফ্রান্সের সরকার 1981 সালে পুরোপুরিভাবে গিলোটিনে হত্যা পুরো বন্ধ করে দিয়েছে দেয়। এর সাথে ফরাসি বিপ্লবের কোনো সংযোগ নেই বা রেজিন অফ টেররের কোনো মানে সংযোগ নেই। তবে এটা এই গিলোটিন যন্ত্রটা যে ব্যবহৃত হয়েছে অনেকটা দিন ধরে, আমি সেই পরিসংখ্যানটা দিলাম। এবার চলে আসি, এই ছবিটা আমি খুঁজে বের করলাম, মানে গুগল থেকে সার্চ করলাম একটা। আমি সিনেমাটা যখন দেখেছিলাম তখন আমি এই যন্ত্রটার নাম গিলোটিন বলে আমি জানতাম না। এই যন্ত্রটা দেখতেই পাচ্ছ উপরে ব্লেডটা, ব্লেডটা যদি পড়ে তারপর এখানে গলাবে, এখান থেকে এই জনিটিভ এখান থেকে বেঁচে যাবে। আমরা সবাই জানি এই সিনেমাটা খুব প্রসিদ্ধ সিনেমা, অনেকগুলো সিরিজ রয়েছে। তো এটা আমি তখন বুঝতে পারিনি যে এটা গিলোটিন, কিন্তু পরে যখন আমি পড়লাম আর এই যন্ত্রটা যাতে আমি সার্চ করলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা আমি কোথাও না কোথাও দেখেছি, একটা সিনেমাতে দেখেছি, তারপরে আমি বের করলাম। এরপরে চলে আসি যে সন্ত্রাসের রাজত্বের উপরে কিছু লিপিবদ্ধ। মানে এখানে দেখো যে সন্ত্রাসের রাজত্ব মাত্র 13 মাসের একটা আহ, শাসন ব্যবস্থা ছিল, মাত্র 13 মাসের। এরপরেও দেখি যদি সন্ত্রাসের রাজত্বের পরে যদি একটা শাসন ব্যবস্থা হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব 13 মাসে দেখলাম, এরপরে ছিল থার্মোদরের শাসন ব্যবস্থা। যদি আমরা দেখি সন্ত্রাসের শাসন আমরা দেখছি সেটা আহ, কত মাস, 13 মাস। এরপরে দেখবো থার্মোদরীয় মাসে শুরু হয়েছিল বলে একটা শাসন ব্যবস্থা, তার নাম থার্মোদরীয়, থার্মোদরীয় মাস আর কি, ক্যালেন্ডার অনুযায়ী। থার্মোদরীয় এটা এটা ছিল 14 মাসের শাসন ব্যবস্থা। এরপরে ছিল ডিকটেটরশিপ, মানে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। ওকে, ডাইরেক্টরি শাসন ব্যবস্থা, জাস্ট ওয়েট একটু সময় দাও। এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাটা চলেছিল এই 1795 থেকে 99 পর্যন্ত, মানে কনসুলেটের শাসনের আগে পর্যন্ত। তারপরে শুরু হয়েছিল কনসুলেটের শাসন। যদি ক্রোনোলজি অনুযায়ী পড়ো তাহলে কনসুলেটের শাসনটা কতদিন পর্যন্ত ছিল, 1799 থেকে 1815 পর্যন্ত। ঠিক আছে, এইটা ছিল বিষয় আর কি। এই সন্ত্রাসের শাসন যে মানে শুধু এমন একটা শাসন যে মাত্র 13 মাসে ছিল, মানে খুব কম সময় এমন নয়। থার্মোদরীয় খুব কম সময় ছিল আর কি। যাই হোক, এবার পয়েন্টে ফিরে আসি। এই সন্ত্রাসের শাসনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে প্রায় 35 থেকে 45 হাজার মানুষকে গণহত্যা করা হয়েছিল। এছাড়া কতজনকে সন্দেহভাজন ভাবে হত্যা করে দেওয়া হয়েছিল তার আহ শেষ নেই। তো যদি আমরা দেখি আহ এই সন্ত্রাসের রাজত্বের যারা আম, নেতা ছিলেন বা যারা এইটাকে আন্দোলনটা পরিচালনা করেছিলেন, তাদের মধ্যে ছিল হিবার্ট, ছিল, দাঁতো ছিল, আর রোবোস্পিয়ার ছিল। ঠিক আছে, এছাড়াও ছিল কার্নো, কুশো, কার্ডিও, এসব নাম পাওয়া যায়। কিন্তু এখানে একটা বিষয় দেখা যায় যে এই হিবার্ট আর দাঁতো আর রোবোস্পিয়ার যারা খুব মানে প্রধান শ্রেণীর যারা উল্লেখযোগ্য নেতা ছিলেন, এই রোবোস্পিয়ার পরবর্তীকালে এদেরকে এই আহ, গিলোটিনে হত্যা করে দিয়ে তিনি সর্বেসর্বা হয়ে যায়। ঠিক আছে, এই হিবার্ট আর দাঁতো এরা কিন্তু প্রথমের দিকে সন্ত্রাসের শাসন বা ওই বিষয়ে এটা কিন্তু এগিয়ে ছিল বা একই চিন্তা ভাবনা ছিল। পরবর্তীকালে এই এই যে এত নারকীয় অত্যাচার, নারকীয় হত্যা, এগুলো থেকে কিন্তু পরবর্তীকালে হিবার্ট আর দাঁতো এরা মানা করেছিল বা ওই দিক থেকে সরে এসেছিল। কিন্তু রোবোস্পিয়ার তাদেরকে আহ, একটা রাজদ্রোহের কথা বলে বা দেশদ্রোহের অভিযোগ এনে তাদেরকে বিচার করে হত্যা করে দিয়েছিল। এইসব বিষয়গুলো রয়েছে। আমরা পরের স্লাইডে গিয়ে দেখি যে ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার সম্পর্কে আর কি। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন প্রথম জীবনে। তিনি দেখা যাচ্ছে যে 1776 সালে অলঙ্কার শাস্ত্রের উপরে প্রথম পুরস্কার পেয়েছিল। এমনকি তিনি সন্ত্রাসের রাজত্বের তো আমরা তার খারাপ দিকগুলো দেখি। প্রথমের দিকে দেখা যায় যে তিনি সমস্ত পুরুষদের ভোটাধিকার নিয়ে কথাবার্তা বলেছিলেন, সমস্ত পুরুষদের ভোটাধিকার নিয়ে।
এটা ভাবছো যে পুরুষদের ভোটাধিকার নিয়ে, তাহলে পুরুষদের ভোটাধিকার নিয়ে যেহেতু বলছে, তাহলে নারীদের অবস্থা ভাবো, নারীদের ভোটাধিকার ছিল বলে মনে হয় না। এটা আমরা মানে আন্দাজ করতেই পারি। তো অবশ্য আমরা দেখি ফরাসি বিপ্লবের সময়কালে অনেক নারীরাই কিন্তু একটা তাদের অধিকার নিয়ে লড়াই করেছিল, সেই বিষয়ে আমরা জানি, বা সেই সব বিষয়েও অনেক ঐতিহাসিকরা লেখালেখি করেছে অলরেডি। এরপরে দেখো, আহ, এই রোবসফিয়ার তিনি পিটিশন করার অধিকার এবং আত্মরক্ষায় অস্ত্র বহন করার অধিকার এবং আটলান্টিক দাস বাণিজ্যের বিলোপের পক্ষে তিনি অনেক কথা বলেছিলেন, তার উপরে তিনি জোর লাগিয়েছিলেন। ঠিক আছে, তিনি ফরাসি জননিরাপত্তা কমিটির সদস্য হিসাবে একসময় খ্যাতি অর্জন করেছিলেন, এমন একজন প্রসিদ্ধ ব্যক্তি। ওকে, তো এরপরে দেখবো পরের ব্যক্তিটার নাম, তিনি হলেন ড্যান্টন বা দাঁতো। ঠিক আছে, বিভিন্ন রকম নাম আমরা দেখি। তো এই দাঁতন বা ডান্টন এর সম্পর্কে যদি আমি হালকা করে দেখার চেষ্টা করি, যে তিনিও জননিরাপত্তার যে কমিটি, যে ফরাসি বিপ্লবকালে জননিরাপত্তা কমিটি তৈরি করা হয়েছিল, তার তিনি প্রথম সভাপতি ছিলেন, প্রথম তিনি সভাপতি ছিলেন। ঠিক আছে, এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই দাঁতন বা ডান্টনের সাথে রোবসপিয়ারের একটু বোঝাপড়ার সমস্যা হয়, প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো আজকের দেশের অবস্থা ও দেশের রাজনীতির দিকে নজর কাড়লেই বোঝা যাবে। তো তার পরবর্তীকালে দেখি যে এই রোবসপিয়ার এই দাঁতনের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে কিন্তু পরবর্তীকালে হত্যা করে দিয়েছিল, গিলোটিনেই তাকে হত্যা করেছিল। এই গিলোটিনে হত্যা মানে একটা নারকীয় হত্যা, যেটা আমি বারবার এই নারকীয় শব্দটা ইউজ করছি। তো এমন একজন ব্যক্তি ছিল, আমি এই ব্যক্তিগুলো সম্পর্কে বেসিক্যালি তুলে ধরেছি, তোমরা পারলে স্লাইডটা করে নাও, স্ক্রিনশট মেরে নিতে পারো। এরপরে দেখো যে এই আহ সন্ত্রাসের রাজত্ব নিয়ে ঐতিহাসিকদের নানা রকম যে মতামত রয়েছে, বা আহ, কেমন পরিবেশ ছিল, কি চিত্র ছিল, তা নিয়ে আমরা জানার চেষ্টা করব। এখানে দেখি যে বার্টার্ড বারে তিনি চিৎকার করে কনভেনশনে বলেছিলেন যে আসুন আমরা সন্ত্রাসকে দিনের ক্রম তৈরি করে তুলি, লেটস মেক টেরর দ্য অর্ডার অফ দ্য ডে। মানে সন্ত্রাসের রাজত্বকে তারা একটা বড় জায়গা দিতে চেয়েছিল। তেইন বলছে, তেইন বিপ্লবের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফ্রান্সে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরিবর্তে কিছু উগ্র, অসাধু এবং ক্ষমতালোভী মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। তারাই গণতন্ত্রের নামে গণতন্ত্র বিধ্বংসী সন্ত্রাসমূলক কাজে অবতীর্ণ হয়েছিল, তেইন সারা বলছেন। ওলার কি বলছেন, বৈদেশিক যুদ্ধই সন্ত্রাসের শাসন নিয়ে আসে, শত্রু বেষ্টিত ফ্রান্সের জন্য আত্মরক্ষার অন্য কোনো বিকল্প পথ খোলা ছিল না। তার মতে দেশ ও বিপ্লবকে রক্ষা করার জন্য এমন কঠোর ও হৃদয়হীন শাসন অপরিহার্য ছিল। জোরেশ ও মাতিয়ে বলেছেন যে কেবলমাত্র যুদ্ধ জয় নয়, সমাজ বিপ্লব প্রতিষ্ঠা এবং সেকুলারদের দাবি দাওয়া মিটিয়ে নেওয়া জন্য জ্যাকোবিন দল সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন, বা এসব কাজগুলো করেছিলেন। তো এসব বিষয়গুলো আমরা জানতে পারি ঐতিহাসিকদের, সমকালীন ঐতিহাসিকদের বা পরবর্তী ঐতিহাসিক যারা এই বিষয় নিয়ে আহ, কথা বলেছেন, লেখালেখি করেছেন, তাদের কাছ থেকে আমরা জানতে পারি। এছাড়া অধ্যাপক সবুলও বলেছেন যে সাকুলরদের প্রবল চাপের মুখে পড়ে এই সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছিল। সাকুলেত শব্দ বলছে, সাকুলেত সাকুলেত বলছি, সাকুলেত ছিল, আমরা যদি দেখি ফরাসি বিপ্লব কালে ফরাসি সমাজ তিনটে স্টেটে ভাগ ছিল, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। থার্ড স্টেটে ছিল যাজক শ্রেণী, সেকেন্ড স্টেট ছিল নোবেলরা ছিল, এবং থার্ড স্টেটে ছিল বুর্জা, সাকুলেত। সাকুলেত মানে যারা খুবই নিম্ন শ্রেণীর মানুষ ছিল, নিম্ন শ্রেণী বললে ভুল, যারা অর্থনীতিতে পিছিয়ে ছিল, এবং সাকুলেত কথার অনেক রকম অর্থও রয়েছে। ঠিক আছে, যারা হাঁটুর হাঁটুর উপরে মজা পড়ে বা এরকম একটা বিষয় টিষয় অনেক রয়েছে। ঠিক আছে, আমি বিষয় যেতে চাই না। যে সাঁকুলের শ্রেণী যারা একদম আহ, দুস্থ মানুষ, যারা ফ্যাক্টরিতে কাজ করতো, এমন শ্রেণীর মানুষরা, শ্রমিকরা, তারা নাকি তাদের চাপে পড়ে এরকম একটা শাসন ব্যবস্থা শুরু হয়েছিল।
এরপরে কিছু কিছু ঐতিহাসিক যেরকম অধ্যাপক ডেভিডসন, সিন্ডোম, এরা এরাও বিভিন্ন রকম তথ্য দিয়েছেন। আমি আর এই বিষয়ে তার বিশেষভাবে যাচ্ছি না। আর সন্ত্রাসী শাসন যদি দেখি, মাত্র 13 মাসের শাসন, 2রা জুন 1793 থেকে, আর 93তে শুরু হয়েছিল এবং 94তে 27 জুলাই শেষ হয়েছিল। মানে 27 জুলাই রোবসপিয়ারকে বন্দি করা হচ্ছে, আর 28 জুলাই তাকে হত্যা করা হচ্ছে। রোবসপিয়ারকে হত্যা করা হচ্ছে, আর এই 27 জুলাই থেকে কিন্তু থার্মোদলীয় শাসন শুরু হয়ে যাচ্ছে। 27 জুলাই থেকে থার্মোদলীয় শাসন শুরু হয়ে যাচ্ছে। ওকে। আর 28 জুলাই একেও, মানে এই রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হচ্ছে। ওকে। তো এই হচ্ছে একটা বিষয়। এগুলো আমাদের একটু ইন্টারেস্টিং ভাবে আমাদের জানতে হবে। এবার চলে আসবো যে সন্ত্রাসের বিভিন্ন সংগঠন সংগঠন সম্পর্কে আমাদের একটু অবগত হতে হবে। আমরা দেখি যে এর সন্ত্রাসী শাসনের প্রাতিষ্ঠানিক মোটামুটি তিনটি প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল। একটা হলো কি কি না, প্রথমটা হলো জ্যাকোবিন ক্লাব, তারপর কমিউন, তারপর হলো কনভেনশনের বিভিন্ন কমিটি। এই তিনটি দিক ছিল, এরাই কিন্তু সন্ত্রাসের রাজত্বের প্রাতিষ্ঠানিক ভিত্তি চালু করেছিল। কিন্তু আমরা এদিক ওদিক থেকে ঘিরিয়ে বা আলাদাভাবে জানার চেষ্টা করলে হবে না। এই তিনটে এদের কাজকর্মই ছিল কিন্তু সন্ত্রাসের রাজত্বকে সংগঠিত করা আর এগিয়ে নিয়ে চলা। ঠিক আছে। আর এই জ্যাকোবিন ক্লাব ছিল সন্ত্রাসের প্রাণকেন্দ্র। ঠিক আছে। এরপরে যদি দেখি কমিউনগুলো, প্যারিস ও বিভিন্ন শহর গ্রামে বিভিন্ন কমিউন বা পৌর প্রতিষ্ঠান ছিল, সেখান থেকেও এই এই সন্ত্রাসী শাসন চালানোর একটা জায়গা ছিল। ঠিক আছে। এরপরে দেখো জাতীয় মহাসভার বিভিন্ন কমিটিগুলি ও এর সম্পর্কে গুরুত্বপূর্ণ ছিল আর কি। মানে এটা হচ্ছে বিভিন্ন কনভেনশন গুলো আর কি। কমিটি বলে এই যে কনভেনশন গুলো ছিল বিভিন্ন মানে জাতীয় মহাসভার, তারাও এই সন্ত্রাসী রাজত্ব সংগঠন করত বা পরিচালিত করত। ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিষয়, একটা পরিচালনা করা, যে মানে ধরো আমাদের ভারতবর্ষের যেসব পরিকাঠামোগুলো রয়েছে একই রকম ভাবে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামো একই রকম ভাবে যদি দেখি, সন্ত্রাসের রাজত্ব চালানোর জন্য বা রেজিম অফ টেরর চালানোর জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোগুলো, সেখানে তিনটে। একটা হচ্ছে জ্যাকোবিন ক্লাব, যেটা হচ্ছে প্রধান ছিল, তারপরে ছিল কমিউন, তারপরে কনভেনশন। ঠিক আছে। আর এই কমিউনগুলোর মধ্যে আমরা দেখবো যে এই সাকুলের শ্রেণীর প্রভাবও জ্যাকোবিন দল ও সাকুলের জনতার গভীর যোগাযোগও ছিল। ওকে। তো এরপরে আসি ইতিহাস, মানে সন্ত্রাসের রাজত্বের যে ইতিহাস যে ছিল, সেই বিষয়ে আমরা একটু অবগত হওয়া দরকার। এই সন্ত্রাসের শাসনও দেখা যায় যে তিনটি পর্বে ভাগ হয়ে গেছিল। তিনটি পর্বে বলতে, প্রথমে মানে দেখা যায় রাজার হত্যার পর আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় জিরোন্ডিন, জ্যাকোবিন বিভিন্ন দলগুলো ছিল, যেগুলো রাজার বিপক্ষে ছিল এবং তারা নতুন একটা ভাবনা নিয়ে, নতুন চিন্তা ভাবনা নিয়ে একটা রাষ্ট্র পরিচালনার জন্য এগিয়ে এসেছিল। পরবর্তীকালে প্রথমে দিকে ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সমকালীন যে যে দুটো ক্লাব ছিল, জিরোন্ডিন আর জ্যাকোবিন ক্লাব, এরা এগিয়ে এলো। কিন্তু পরে দেখা যাচ্ছে যে এই জিরোন্ডিন এবং জ্যাকোবিন, এই দুটো যে দল ছিল বা ক্লাব ছিল, এদের মধ্যে গন্ডগোল হয়। আর এই দুটো দল থেকে জিরোন্ডিনটা একটু সরে আসে এবং জ্যাকোবিনটা তার দায়িত্ব নিয়ে নেয়। এবং জ্যাকোবিনটা, বললাম না এর আগের স্লাইডে বললাম, জ্যাকোবিনটা ছিল মেন মেন মধ্যমণি আর কি, বা এটা থেকে সবচেয়ে বেশি এরকম কাজ হতো এখান থেকে। এবং দ্বিতীয়ত কি দেখা যাচ্ছে, যে সাকুলের জনতার কথা বলা যাচ্ছে, সাকুলের জনতা সমর্থিত জ্যাকোবিনদের নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল। জ্যাকোবিনরা এখানে দেখা যাচ্ছে, জ্যাকোবিনরাই সমস্ত দিক থেকে সমস্ত ক্ষমতাগুলো এরা নিজেদের মতো করে পরিচালিত করতো। আর তাদের মধ্যে কি তিনজন উল্লেখযোগ্য নেতা, যারা আমি একটু আগেই বলেছিলাম যে হিবার্ট, দাঁতো, রোবসপিয়ার ছিল, এদের মধ্যে তিনজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, এই তিনজন। ওকে। তো পরবর্তীকালে আমরা দেখবো যে রোবসপিয়ার তো এরা হত্যা করে দিয়ে এইসব জায়গাগুলো নিয়ে নিচ্ছে। আরো আরো যারা ছিল, কার্নো, ফুসো,
তো শার্লটুট কাঁদো, তো এরা ছিল। ওকে, এরপরে চলে আসি যে তিনটে লাস্ট পর্ব যেটা দেখি, এই হিবার্ট, দাঁতো এবং জাকোবিন দল, মানে এই হিবার্ট, দাঁতো এবং জাকোবিন দলের অন্যান্য নেতাদের হত্যার পর 1794 সালে এপ্রিল মাসে রোবসপিয়ার সর্বসেবা হয়ে ওঠে। এটা আমি একটু আগেই বললাম। ওকে, এবং পরবর্তীকালে রোবসপিয়ারকে হত্যা করে দেওয়া হয় এবং এই সন্ত্রাসী শাসনের অবসান ঘটিয়ে একটা থার্মোদলীয় ক্যালেন্ডার অনুযায়ী নতুন শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সেটা আবার 14 মাসের শাসন, সেটা হলো থার্মোদলীয় শাসন। আর এই যে সন্ত্রাসী শাসন, এই সন্ত্রাসী শাসনে যে 13 মাসের যে নারকীয় হত্যাকাণ্ড ছিল, এটাকে অনেক ক্ষেত্রে লাল সন্ত্রাসও বলা হয়ে থাকে। লাল মানে রক্ত, মানে রক্তটা তো লাল, মানে মানুষকে হত্যা করা হচ্ছে মানে প্রকাশ্যে। আমরা দেখলাম না 35 থেকে 40 হাজার মানুষকে হত্যা করা হয়েছিল সেই সময়, নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল। তো এরপরে চলে আসি, আহ, এরপরে শেষ নোটস, এবং পরের নোটসে আমি নিয়ে আসবো নেপোলিয়ান। ওকে, তো ভালো থাকো, সঙ্গে থাকো, বাই। আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। টাটা।